স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক এবং আমার সাথে রয়েছেন সিকান্দার আলী, সিনিয়র সাংবাদিক। একই সঙ্গে সমকালে তিনি সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। সেকু ভাই, আপনাকে স্বাগতম। অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। শুরুতেই জানতে চাই যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার টেস্টটা হচ্ছে, বাংলাদেশ কেমন করলো আসলে আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত, এবং ইতিমধ্যেই বাংলাদেশ একটা ভালো অবস্থানে রয়েছে, দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে। সব কিছু মিলে আসলে কেমন দেখলেন? অসাধারণ। বাংলাদেশ টেস্টার সিলেটের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ কোপ আপ করে নিয়েছে। বিশেষ করে আয়ারল্যান্ডেও কিন্তু ভালো ক্রিকেট খেলেছে ওখানে। তারা যে 280+ রান করেছে, সেই রানটা কিন্তু তাদের জন্য, বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু কন্ডিশনকে তারা যেভাবে কোপ আপ করেছে ব্যাটিংয়ে নেমে, ওপেনিং জুটি বিশেষ করে দুজনে কিন্তু যখন 80+ রান হওয়ার পর এক একজনের, তারা কিন্তু তারপর জুটি বিচ্ছিন্ন হয়েছে। এত বড় একটা জুটি হওয়ার পরে সাধারণত কনফিডেন্স লেভেল পুরো টিমের ভিতরে ছড়িয়ে যাবে। যদি ভেরি মাচ আনফরচুনেট বা আনলাকি কিছু না ঘটে, তাহলে এখান থেকে বাংলাদেশকে 500-600 রানের থেকে নামাতে পারবে না। তো আমি মনে করি যে কোনো কারণে যদি বাংলাদেশের অপশন থাকে যে 600 রান করার, তাহলে 600 রান করা উচিত ফার্স্ট ইনিংসে, এবং তার পরবর্তীতে যেটা করা উচিত ওয়ান ইনিংস মানে ইনিংস ডিফিট করা উচিত, যদি সুযোগ তৈরি করতে পারে তারা। যেহেতু আপনার আজকে হলো সেকেন্ড ডে, কালকে পর্যন্ত যদি ব্যাটিং করার সুযোগ থাকে তাহলে কালকে পর্যন্ত ব্যাটিং করবে। 600 রান করতে পারলে 600 রান করবে। সেঞ্চুরি যদি 3-4টা হয় তাহলে হোক। এটা করার ফলে যেটা হবে, একটা ডিফারেন্ট কনফিডেন্স তৈরি হবে যে আমরা ইনিংস ব্যবধানে জিততে শিখে গিয়েছি, যেটা বাংলাদেশের বিরুদ্ধে একসময় করতো। আজকে অসাধারণ খেলছেন জয়, অনেকদিন পরে আপনার এইভাবে টেস্ট খেলছেন, তো তার এই খেলাটা কনফিডেন্স দেবে তাকে। হোক ছোট দল, তারাও তো টেস্ট খেলছে এবং তারা কিন্তু সম্প্রতি জিতে এসেছে কয়েকটি ম্যাচ। তো সেই জায়গা থেকে বলবো যে কন্ডিশন যেহেতু ভালো, সেহেতু আপনারা নিজেদের সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে নেন। মিরপুরে যখন আসবেন তখন আবার এরকম কনফিডেন্স হয়তো পাবেন না, এত ভালো উইকেট নাও হতে পারে। এখানে উইকেট একেবারে খারাপ থাকবে তা না, যেহেতু আপনি 100 টেস্ট থাকবে মুশফিকের, এটা স্মরণীয় করে রাখার জন্য এটাকে হয়তো সেকেন্ড টেস্টটা মিরপুরে দিয়েছে। যদি কোনো আনফর্চুনেটলি কোনো ঘটনা ঘটে ওই জায়গায় মুশফিককে বিদায় দিতে চায়, সেই কারণে যদি সিলেটে একটা রিস্কি থাকে, যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে আপনি হেরেছিলেন, সেই সব চিন্তা থেকেই কিন্তু মিরপুরে দেওয়া, নাহলে এটা চিটাগং অথবা দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতো। সেই আজকে যদি আপনি সাদমানের কথা চিন্তা করেন, সাদমান নিজের একটা কিছুদিন একটা খুব ভালো কাজ করেছে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। লর্ডসে গিয়ে তিনি প্র্যাকটিস করেছেন, কয়েকটা সেশন করেছেন। এটার কারণ হলো বিভিন্ন গ্রাউন্ডে তার খেলে, তার প্র্যাকটিস করে তার একটা কনফিডেন্স লেভেল বা ওই জায়গার এনভায়রনমেন্টটা বোঝার জন্য মেন্টাল একটা ডেভেলপমেন্ট, তিনি ম্যাচুরিটি নিয়ে আসতে চান। তারপরে হাতুর সিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন, ওখানে আরও বিশেষজ্ঞ কোচের সঙ্গে তিনি পরামর্শ নিয়েছেন এবং কাজ করেছেন। ওটার কিন্তু একটা মেন্টাল ফিডব্যাক তিনি কিন্তু এখন ক্রিকেট মাঠে দিতে পেরেছেন। এবং এই যে তিনি সেঞ্চুরি পেলেন না, কিন্তু 80 ঘরের রান করলেন, এটা সেকেন্ড ইনিংসের জন্য কনফিডেন্স, সেকেন্ড ইনিংস নয় শুধু, তার অদূর ভবিষ্যতে যেসব খেলাগুলি হবে, টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে এই টপ লেভেলে, ওপেনিং লেভেলে আরও বেশি স্টেবল হতে সাহায্য করবে। শুধু তাই না, আমার মনে হয় যে অনেকদিন পরে, টেস্ট ক্রিকেটের বিরতির পরে তিনি যখন এসে শুরুটা এভাবে করলেন, সেটা তাকে আসলে কনফিডেন্স বিল্ড আপ করবে। বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল, সেখানে আমরা গিয়ে দেখলাম যে সিলেটে টেস্টে গিয়ে বাংলাদেশ ভালো ব্যাটিং করছে। এখন পর্যন্ত টপ অর্ডারে 3 ব্যাটারি রান পেয়েছেন, এবং এখানে আশরাফুলের অন্তর্ভুক্তি হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। তো সেটা আশরাফুলের জন্য একটা পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়াবে কিনা, যে তিনি আসার সাথে সাথেই দলের ব্যাটিংটা আসলে আমরা ভালো দেখলাম, নাকি আয়ারল্যান্ডের বোলিংটা আসলে খারাপ? বেসিক্যালি এখানে আমি কোনো একজন ব্যক্তির মানে 1-2 দিনের সংস্পর্শে কোনো কিছু খুব ভালো হয়ে গেছে কিংবা ব্যাটিং নিউজ চেঞ্জ হয়ে গিয়েছে তা কিন্তু নয়। এই কোনো 2 দিনের বা 7 দিনের কোনো ক্যাম্পে একেবারে র্যাডিক্যালি পরিবর্তন হওয়া সম্ভব না। আয়ারল্যান্ডের বোলিংটা অতটা থ্রেট না এখানে এই কন্ডিশনের কারণে, সেটা একটা ব্যাপার। আবার অনেক সময় পচা বলেও কিন্তু মানুষ আউট হয়, কিন্তু মেন্টাল স্টেবিলিটি বা স্ট্রেংথটা একটা ভালো থাকলে সেই জায়গায় কাজ বা রেজাল্ট পাওয়া সহজ হয় বা ইনিংস করা সহজ হয়। বাংলাদেশের ব্যাটিং খুব ভালো করছিল না, কিন্তু এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারলো, এটাই বাংলাদেশকে একটা বুস্ট আপ করবে। আর আশরাফুলের ব্যাপারটা যেটা বললাম, আশরাফুল কিছু কিছু ছোটো ছোটো টিপস দেবে, প্লেয়াররা কিন্তু তাতে উপকৃত হবে। আশরাফুল এই টিপসগুলি কেন দিচ্ছে, কারণ আশরাফুলের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি একটা কথা বলছিলেন যে আমি জীবন থেকে নেয়া একটা গল্পের মতো অনেকটা, যে আমি যখন খেলতাম তখন আমি চিন্তা করতাম, একজন বোলার যখন রান আপ থেকে আসতো, পেস বোলার অনেক লম্বা রান আপ থাকে, তখন আমি আগেই স্ট্যান্স নিয়ে থাকতাম যে ব্যাট তুলে এই মাঝখানে অনেকটা সময় মানুষ কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না, ওই পার্টিকুলার থিঙ্কিংয়ে থাকতে পারে না, তার ব্রেন অন্য ওয়ার্ক করে, অথবা শট নিয়ে সে ভাবতে থাকে আমি এই শটটা খেলে ফেলবো।
তখন হয়ে যায় কি ফিক্সড শট হয়ে যায়, ফলে সে মিস করে এবং আউট হয়ে যায়। কিন্তু আপনি যখন রান আপ ক্লোজ হয়ে আসবে, বোলার অনেক কাছে চলে আসবে, তখন যদি আপনি স্ট্যান্স নেন, তার ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি গুড টাইমিং করতে পারবেন। তো সেই জিনিসগুলি তিনি ঠিক করে দিচ্ছেন। তারপরে অনেক কিছু টুকটাক পরামর্শ দিচ্ছেন। এইটাই হলো একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যারা অনেক বড় লেভেলের বা ভালো ক্রিকেট খেলেছেন একসময়, সেই মেধা আছে, তারা কিন্তু এই টিপসগুলি দিয়েই একটা দলের প্লেয়ারকে, যারা ন্যাশনাল টিমে খেলেন, তাদেরকে উজ্জীবিত করতে পারে। আশরাফুলের থাকা জরুরি এই প্রয়োজন থেকে। আর কোচ সালাউদ্দিনের যদি থাকেন, তাহলে উনি হলো টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন সাউন্ডলি। আশরাফুলও টেকনিক্যাল বিষয় জানেন, কারণ ব্যাটিংয়ে তার পারদর্শিতা রয়েছে, তার ব্যাড অতীত রয়েছে। সেই অতীতটা না থাকলে হয়তো তিনি এই বাংলাদেশে 10,000 12,000 রান থাকতো তার টেস্টে। অবশ্যই একদম ঠিক কথাই বলেছেন মনে হয়। এবং কিন্তু আমি আসলে যে ব্যাপারটা জানতে চাই, যে যেটা আসলে আমরা খুব দ্রুতই কোনো কিছুর একটা ফলাফল দাঁড় করাতে পছন্দ করি। ধরেন আশরাফুল এখন এসেছে, বাংলাদেশ ভালো ব্যাটিং করছে, আবার এই সিরিজটাই কিন্তু সালাউদ্দিনের শেষ। তো এমনও শুনতে পেরেছি আমরা যে বিসিবি তাকে চেষ্টা করছে যে রাখা যায় কিনা। সেক্ষেত্রে আসলে মানে মিডিয়া ট্রায়াল যেটা হবে, যে আশরাফুল আসার কারণেই বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে এরকম একটা, এরপরে সেটা সালাউদ্দিনের ক্ষেত্রে একটা চাপ হয়ে দাঁড়াবে কিনা, বা তিনি দেখা গেল যে যদিও ভাবতেন যে আরও একটু কন্টিনিউ করা যায় কিনা, সেক্ষেত্রে সেটা আরও শেষ হয়ে গেল কিনা তার ক্ষেত্রে ব্যাপারটা। বিষয়টা ওইরকম না। যদি কেউ ওইভাবে চিন্তা করেন, আমাদের এখানে ওই সোশ্যাল মিডিয়া বা ছোট ছোট জায়গাগুলোতে যারা কাজ করেন, ওইসব দেখবেন যে চৌটুল ভিউয়ার ধরার জন্য অনেকেই কাজ করে, ছোট ছোট গ্রুপ আছে দেখবেন। ওই গ্রুপগুলো যেটা করে সেটা হলো একটা মিস ইন্টারপ্রিটেশন করে। পাবলিক তো আর যাচাই করে না। যারা দর্শক, আমাদের দর্শক কিন্তু ক্রিকেট ওরিয়েন্টেড দর্শক খুব কম, তারা হলো স্রোতে ভাষা দর্শক। মাইন্ড করবেন না, এটা দিস ইজ রিয়ালিটি। তো ফলে যদি ক্রিকেট ওরিয়েন্টেশন থাকতো এবং ওরিয়েন্টেড হতো, তারা যদি টেস্ট ক্রিকেটটা ভালো বুঝতো, কিংবা ব্যাটিং এই যে একদিনে রাতারাতি পরিবর্তন হয় না। সালাউদ্দিনের কথা যেটা বললেন, সালাউদ্দিনের আমি মনে করি তিনি যদি যান, তিনি হেরে গেলেন একটা কথা, তার সঙ্গে সঙ্গে অন্যদেরকে পরাজিত করলেন। কীভাবে বাংলাদেশের এখন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে অবস্থান নিয়েছে যে দেশি কোচদেরকে বিল্ড আপ করবে, এবং তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে ফুল সেট আপ থাকবে দেশি কোচের, যেটা ভারত বা অস্ট্রেলিয়া করে থাকে। তো সেই জায়গায় বাংলাদেশের কেন হবে না? ন্যাশনাল টিমের যারা এখন রিটায়ারমেন্টে গিয়েছেন, মাহমুদুল্লাহদের মতো বা এরকম যারা ছিলেন, তারা আসবেন। যারা এখন 19 লেভেলে কাজ করছেন, তারা আসবেন। তো সেই জায়গাতে সালাউদ্দিনের যে দায়িত্বটা ছিল, সেটা হচ্ছে যে তিনি যদি থাকেন, থেকে এখানে নিজের কাজটা আদায় করে নিতে পারেন ফিল সিমন্সের কাছ থেকে। তিনি যদি দুটো বিশ্বকাপ জয়ী একজন কোচ দলের সঙ্গে রয়েছে, তার কাছ থেকে যত নিংড়ে নেওয়া যায়, তাকে সামনে রেখে তার প্ল্যানগুলি জেনে নিয়ে যদি এটাকে এক্সিকিউট করতে পারেন, তাহলে ভালো হয়। আশরাফুল থাকলে, আশরাফুলকে লং টার্ম রাখবে, এটা আমি জানি। লং টার্ম থাকলে সেটা হচ্ছে যে আশরাফুল চান সালাউদ্দিনের সঙ্গে কাজ করতে, কারণ সালাউদ্দিন, আশরাফুলের কথা হলো সালাউদ্দিন অনেক কিছু জানেন এবং অনেক বছর ধরে কাজ করেছেন, লেভেল 3 কোচেস কোর্স করা অনেক আগে। তার এই এক্সপিরিয়েন্সগুলো কীভাবে ন্যাশনাল টিমের সঙ্গে, যখন সালাউদ্দিন কোচ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, ফিল্ডিং কোচ ছিলেন, তখন কিন্তু এই আশরাফুল প্লেয়ার ছিলেন, সেই সময় ক্যাপ্টেন হয়েছেন। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে কিন্তু বন্ডিংস রয়েছে। এই বন্ডিংসটা যদি এখন কাজে লাগাতে যায়, আশরাফুল চান যে সালাউদ্দিন থাকে এবং তার কাছ থেকে শিখেন, কারণ সিমন্সের কাছ থেকে তিনি অতটা ভালো নাও শিখতে পারেন। এই কারণে আশরাফুল চান তার কোচ এখন তার সিনিয়র হিসেবে এখানে থাকলে তিনি শিখতে পারবেন। আশরাফুলের টিপসগুলি নিয়ে সালাউদ্দিন ইমপ্লিমেন্ট করুক। একসময় প্লেয়াররা যখন আশরাফুলকে অ্যাকসেপ্ট করে নেবেন, খুব ভালোভাবে কোপ আপ করে দেবে, তখন আশরাফুল নিজেই তার অভিজ্ঞতাগুলো তাদের সঙ্গে শেয়ার করলে এবং স্কিল নিয়ে কাজ করলে ভালো করবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিকু ভাই, আমরা তো আসলে মাঠের ব্যাপারে কথা বললাম, মাঠের বাইরে আসলে এখন অনেক বেশি আলোচনা বাংলাদেশের ক্রিকেটে। গামিনী চলে গেলেন আজকে, অনেকটা নীরবেই বলা যায়। মানে অনেকেই চেয়েছিলেন গামিনী যাতে চলে যায়, এবং শেষ পর্যন্ত তিনি চলেই গেলেন। যাওয়ার আগে আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে গেছেন, এবং তিনি একটা কথা বলেছেন যে তিনি আসলে নিজ থেকে কিছু করেনি, তাকে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সেভাবেই তিনি আসলে উইকেট নিয়ে যে সমালোচনা, সেই উইকেটগুলো তিনি তৈরি করেছেন। আসলে আমার জানতে চাওয়া যে বোর্ডের পক্ষ থেকে তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়, এটা কারা দেয়? টিম ম্যানেজমেন্ট বলতে কি ক্যাপ্টেন, কোচ, নাকি সেটা অন্য বোর্ডের অন্য জায়গা থেকে আসে, এবং সেটা আসাটা কতটুকু যুক্তিযুক্ত? এখানে দুটো জিনিস থাকে। একটা টিম ম্যানেজমেন্ট বা যে সেট আপটা নেওয়া হয়, কার বিপক্ষে খেলবেন, অপোনেন্ট দেখে হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যদি স্পিনার বেশি নেয় টিমে, স্কোয়াডে, তখন একটা বার্তা দেওয়া হয় যে আমরা একটা স্পিন ট্র্যাক চাই, যেটা হোম অ্যাডভান্টেজ, এই দল বিপক্ষে এইগুলি আছে, এইগুলি নাই। এই বার্তাটা প্রথমে দেওয়া হয় ক্রিকেট পরিচালনা বিভাগকে, সিলেকশন প্যানেল থাকে এবং সবাই মিলে এই সিদ্ধান্তগুলো পাঞ্চ করা হয়। গামিনীর সঙ্গে বসে গ্রাউন্ডস কমিটির যার চেয়ারম্যান থাকেন, তার সঙ্গে তাকে জানানো হয়, এবং এই মাধ্যমগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য
কিউরেটরকে বলা হয় যে তুমি এরকম একটা উইকেট বানিয়ে দাও আমাদেরকে। কখনো কখনো ব্যাকফায়ার করে, কখনো কখনো সফল হয়, ম্যাক্সিমাম টাইমই হোম অ্যাডভান্টেজ হয়। কিন্তু সেটা হয়তো দেখা গেল একটা মোটামুটি স্পিন ট্র্যাক বানাতে গিয়ে অনেক সময় স্লো, মানে ম্যাক্সিমাম স্লো অ্যান্ড লো হয়ে যায়। সেটা কারণ হতে পারে ওয়েদার, সেটা কারণ হতে পারে আপনার গ্রাস না থাকা, ওভার ইউজ, এইসব কারণ হতে পারে। কিন্তু নির্দেশনাগুলি বোর্ড থেকে আসে। আর যদি বোর্ড থেকে বলে যে তুমি এখানে ফুললি টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ যারা রয়েছেন, ক্যাপ্টেন বা ইয়েরা টিম থেকে যেটা ডিজাইর করা হয়, যদি বলে যে আমাদের ফুললি স্পোর্টিং উইকেট বানিয়ে দাও, তাহলে দেখবেন তাই হবে। পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা ছিল, প্রথম দুটা ম্যাচ বাংলাদেশ জিতেছিল কনভিনসিংলি, এবং এখানে যে T20 ম্যাচ হলো, থার্ড ম্যাচটা বাংলাদেশ জিততে পারে না বিকজ অফ দ্যাট ওয়াজ এ ভেরি গুড উইকেট। যখন খুব ভালো উইকেট থাকে বাংলাদেশ তখন খুব বেশি ভালো কিছু করতে পারে না। জিম্বাবুয়ের বিপক্ষে আপনারা দেখেছেন টেস্ট হেরেছে এই সিলেটে। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে হোম অ্যাডভান্টেজ বাংলাদেশ নিয়ে অভ্যস্ত এবং তার বাইরে গেলেই ফেল করে। তো তাকে ভালো উইকেটে খেলার জন্য যেটা নির্দেশনা, ওই নির্দেশনা কিন্তু বোর্ড থেকেই ছিল। যখন পাকিস্তানের চেয়ারম্যান এখানে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তখন একটা কম্পিটিটিভনেস হোয়াইট ওয়াশ হয়ে যাবে, এটা খারাপ দেখা যায়, এটা উপহারও হতে পারে। আমি তো যতটুকু জানি যে উপহার হিসেবেই এইরকম উইকেট দেওয়া হয়েছে। এই কারণে টিম ম্যানেজমেন্ট হয়তো এটা জানতো না, যে কারণে না জানার ফলে এরকম উইকেট নিয়ে লিটন কিন্তু মানে এটা কি বোর্ডের পক্ষ থেকে বলা ছিল? অবশ্যই অবভিয়াসলি বলা ছিল, টিম ম্যানেজমেন্ট সেটা জানতো না, টিম ম্যানেজমেন্ট জানতো না। পরবর্তীতে যে কারণে মানে এটা কি আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সাথে আমাদের ভালো খুশি সম্পর্ক করার জন্য, হ্যাঁ খুশি করার জন্য, এরকম হতে পারে, আপনি ধারণা করছেন? হতে পারে ধারণা কি এরকম শুনেছি আলোচনা। এই আলোচনা শোনার অর্থ হলো ভেতরে কিছু একটা ছিল, যে আলোচনা সেটা হয়তো টিম ম্যানেজমেন্টকে জানানো হয়নি, যে কারণে লিটন এসে বলেছিলেন কিন্তু এখানে যে আশা করেছিলাম যে এখানে স্পিন ট্র্যাক এই আগের উইকেটের মতোই থাকবে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে উইকেটটা অন্যরকম হয়ে গেছে। তো আগের দিন তার মানে হচ্ছে যে ইনস্ট্রাকশন তো অন্য, রাতারাতি সব কিছু নয়, বোর্ড থেকে ইনস্ট্রাকশন ছিল, সেই ইনস্ট্রাকশনটা ইমপ্লিমেন্ট করা হয়েছে যাতে পাকিস্তান হোয়াইট ওয়াশ না হয়, খেলে নেয়। এখন বাংলাদেশ খেলে নিতে পারে না, জিততে পারে না, পাকিস্তান খেলে জিতে গেছে, এটা হলো বিষয়। তো সেইগুলি হচ্ছে যে সবাইকে আমরা হয়তো দেই অফিসের নির্দেশনাগুলি, আসলে যে কোনো কর্মচারী থাক এখানে বিসিবিতে যারা কাজ করেন তাদের তারা যে নির্দেশনাগুলি বাস্তবায়ন করেন সেটা উপর লেভেলের মহল থেকে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয় সেই আদিষ্ট হয়ে তারা সেগুলি কাজ করেন। সেক্ষেত্রে আসলে মানে আমরা অনেক বেশি কিউরেটরের দোষ দিয়ে থাকি, কিন্তু এগুলো নিয়ে তো আসলে এভাবে আলোচনা হয় না। মানে ক্যাপ্টেন কেন এরকম উইকেট চাইলেন, টিম ম্যানেজমেন্ট কেন চাইলো, বা বোর্ডই কেন চাইলো, সেসব ক্ষেত্রে কেন আলোচনা হয় না? নাকি এটা একটা মানে ওরকম টার্গেটই থাকে যে কিউরেটরই তো বানায়, তাকেই আসলে আমরা টার্গেটটা করি? আমরা সহজ টার্গেটটা ধরি হলো যে বানায় তাকে আমরা মিডিয়ার মুখোমুখি করি না, এবং তারা যখন যদি এসে বলে দেয় যে আমার কাছে এটা চাওয়া হয়েছে আমি তাই দিয়েছি, তাহলে যেটা হবে ক্ল্যাশ লাগবে, একদম ক্ল্যাশ প্লেয়ারদের সঙ্গে। আমরা তখন প্লেয়াররা একটা বলে যায়, স্কেপ বোর্ড বানানো হয়। তো সেই প্লেয়াররা তাদের সবসময় দেখবেন যে যেটা বলে সেটা কিন্তু তারা বিশ্বাস করে না, তারা যেটা বিশ্বাস করে সেটা আবার এখানে বলে না। কারণ হচ্ছে পাবলিক লোক দেখানো কিছু বিষয় আছে, ভিতরে অনেক কিছু ঘটে, সেটা সে তারা প্রকাশ করতে পারে না, যে কারণে তাদেরকে অনেক সময় অসত্য আশ্রয় নিতে, মানে হোয়াইট লাই বলি আমরা এটাকে, যেটা হচ্ছে বললে কারো ক্ষতি হয় না কিন্তু একটা অ্যামিকেবল সিচুয়েশন বা পরিবেশ থাকে, এনভায়রনমেন্ট থাকে, সেটা আসলে করে থাকে। অনেক সময় আমরা বড় বড় প্লেয়ারকে এটা দেখেছি। কিন্তু এখানে যারা কিউরেটর থাকেন, এখন ধরেন আপনি লাস্ট যে এটা খেললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খেললেন, সেটা হচ্ছে আপনার সেই সিরিজটা এখানে তো হওয়ার কথা না, কেন আপনি খেললেন? যে কন্ডিশনে খেলা হলো সেই কন্ডিশন তো হওয়ার কথা না, স্পোর্টিং উইকেট বানানোর কথা। বাংলাদেশ ডিসিশন নিয়েছে খুব ভালো উইকেট থাকবে এবং সেই উইকেটে বাংলাদেশ খেলবে, 300 রান হবে, এই হবে, যেহেতু বিদেশে খেলা। কিন্তু আপনি খেললেন কেন? মিরপুর 3টা ওয়ানডে রাখলেন কেন? রাখার অর্থ হলো আপনি 3টা ওয়ানডে জিততে চান, হোম অ্যাডভান্টেজ নিতে চান। তার মানে মিরপুরের উইকেটে ওরা ভালো খেলে না এবং সেই সুবিধাটা আপনি নেবেন, সেই রকম উইকেট থাকলে আপনি জিতবেন। তো সেই এখন যে টার্ফ ম্যানেজমেন্টের হেড রয়েছেন তিনি সেই টনি তো একই রকমের উইকেটে বানিয়েছেন, তাহলে একেবারে রাতারাতি সে তো আর এসে এখানে এমন কিছু তৈরি করেন না যা 300 350 রান হয়। সাউথ আফ্রিকা ওয়ান্ডারার্স স্টেডিয়াম বানিয়ে ফেলেননি তিনি, কিংবা পার্থের গ্যাবাও বানান। ঠিক আছে, এই যে বিষয়গুলো এইগুলি হচ্ছে যে সব কিছুই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। বোর্ড কী চায়, টিম ম্যানেজমেন্ট কী চায়, সেইটার উপরে ডিপেন্ড করে এগুলি করা হয়। এবং এখনকার কিউরেটর যা করছেন তাও একই রকম হবে এবং ইন ফিউচারও তাই হবে। সেই ক্ষেত্রে তাদের বলার স্কোপ নাই, নির্দেশনা থাকে তুমি চাকরি করে তুমি কিছু বলতে পারবে না। মিডিয়া যদি গামিনী একটা কথা বলছেন যে আমি যদি খারাপই করতাম, যদি আমার ইচ্ছাই করতাম, তাহলে আমি 16 বছর এখানে চাকরি করতে পারতাম না। তাকে আমি কিন্তু সব ধরনের কোশ্চেন করেছি, মাহবুবুল আনাম গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান, তার ক্ষমতা বলে এখানে চাকরি করতেন, মানুষের অভিযোগ রয়েছে। আপনার স্ত্রী মাহবুব আনামের কোম্পানি ছিল, এরকম অনেক কিছু আমি অনেকগুলি কোশ্চেন করেছি। আপনি যদি পুরো ইন্টারভিউটা দেখে থাকেন ওইটার মধ্যে দেখবেন যে একেবারে ভিতরের কথাগুলি তিনি তখন বলেছেন, এরকম তার জায়গা থেকে সে বলছে। আমি তো আর বলতে পারি না আপনি করেনি, এটা তো আমি বলতে পারি না, কিন্তু তার জায়গা থেকে সে ব্যাখ্যা দিয়েছে
সে বলেছেন, তার মানে হচ্ছে 16 বছর ছিলেন আহমদ মোস্তফা কামাল তাকে এনেছেন, তিনি বলেছেন, এবং তার পরবর্তীতে পাপনদের সাথে বুলবুলের সাথে কাজ করেছেন, এখন তাকে চলে যেতে হয়েছে বিকজ অফ আরেকজন লোক যখন আসছে, দুজন বিদেশি এখানে পয়সা দিয়ে পোষার একই টাইপের দরকার পড়ে না, এবং যখন ইগো থাকে দুজনের, সেই ইগো স্যাটিসফাই যাতে না হতে হয় সেই কারণে ক্ল্যাশ না হয়, সেই জন্য তাই একজনকে তাকে তো আসলে রাজশাহীতে দেওয়া হয়েছিল, সেখান থেকে কি তাকে মানে সরানো হয়েছে বা এরকম? দেখেন, যখন আপনার রাজশাহীতে ডোমেস্টিক রয়েছেন, আপনার গ্রাউন্ডসম্যান রয়েছেন এবং আপনার কিউরেটর রয়েছেন, তারা যেহেতু ভালো কাজ করতে পারবেন, এবং সয়েল সায়েন্স থেকে 4 জন কিউরেটরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত হচ্ছেন। এখন আপনার যারা টনি হেমিংয়ের কাছ থেকে তারা যদি শিখে থাকেন, যেহেতু শিক্ষিত ছেলে এবং এই ক্লে নিয়ে কাজ করছেন, তো তাহলে আমার কাছে মনে হয় যে তখন আর গামিনীর প্রয়োজন হবে না। এই উইকেট রকেট সায়েন্স না, আপনার সিলেটের উইকেট কে বানান? সিলেটের উইকেট বানান নর্মালি হচ্ছে কবির নামে একজন গ্রাউন্ডসম্যান রয়েছেন, তিনি কিউরেটর হয়ে উঠেছেন, গ্রাউন্ডসম্যান থেকে কিউরেটর, মানুষ তো এভাবে প্রমোটেড হয় শেখে, তো তিনি কিন্তু বানান। তো তার মানে হচ্ছে বানান উইকেট বানানো এমন রকেট সায়েন্স না, যেটা আপনি জানবেন। এখন যদি শিক্ষা ব্যবস্থার শিক্ষা থাকে, এই বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার সেই কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। শিক্ষাও ব্যাপার না, জিনিসটা তো আসলে অভিজ্ঞতার ব্যাপার, কাজটা বাস্তব ভিত্তিক কাজ না। অবশ্যই ঠিক বলেছেন সাকিব ভাই। নারী ইস্যু নিয়ে তো আসলে বাংলাদেশের ক্রিকেট মানে নারীদের নিপীড়নের ব্যাপারে অনেক বেশি আলোচনা, অনেক বেশি সরব। এর মধ্যে যেটা সবথেকে বেশি আলোচনা হচ্ছে যে লিখিত অভিযোগ এখনও নাকি বোর্ডে যায়নি, মানে এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এবং লিখিত অভিযোগ না গেলেও মানে এত নিউজ হচ্ছে, এবং এখন যিনি বোর্ডে একজন পরিচালক রয়েছেন তার ব্যাপারেও বিভিন্ন অভিযোগ, তার নামে চিঠি গিয়েছে এনএসির কাছে, ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তো আপনার কাছে কি মনে হয় যে অভিযোগ যাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এখন যার নামে চিঠি গিয়েছে তার অবস্থানটা এখন কি? আপনার কাছে কোনো তথ্য আছে? দেখুন, যে চিঠিতে বিসিবি যেটা বলেছে আপনার প্রেস কনফারেন্সে, যে মিডিয়া কমিটির চেয়ারম্যান ওনার বলা যে আমাদের এখানে, বা প্রেসিডেন্ট, যে আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমাদের এখানে লিখিত আসেনি। লিখিত অভিযোগ আসার আগে যখন একজন ওপেন প্ল্যাটফর্মে কোনো নারী তার সমস্ত কিছু দিয়ে প্রকাশ করে ফেলে যে আমি হ্যারেজের শিকার হয়েছে, তখন আপনাকে লিখিত নেয়ার প্রয়োজন পড়ে না। তখন না হলে আদালত সরাসরি এই যে কারো অভিযোগ বা মিডিয়াতে কোনো কিছু প্রকাশ হওয়ার পরে সরাসরি রুল দিত না যে এইটা তদন্ত করে খতিয়ে দেখা হোক। আপনার যখন জাহানারা আলম আপনারই প্লেয়ার, আপনারই ক্যাপ্টেন ছিল, তার অবদান রয়েছে, তিনি যখন অস্ট্রেলিয়া থেকে একটা ঘটনার প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতাগুলি বর্ণনা করেছেন, এই দুঃবিষহ জীবনের কথা তুলে ধরেছেন, তখন আপনাকে এই কথা বলার সুযোগ নেই যে কেউ লিখিত অভিযোগ জানায়নি। তার কাছ থেকে বরঞ্চ আপনার যদি নেওয়ার প্রয়োজন পড়ে লিখিত অভিযোগ, তাহলে আপনাকে তার সঙ্গে কমিউনিকেট করেন, বা আপনার বোর্ড থেকে কাউকে বলেন কমিউনিকেট করে যেন তিনি লিখিত দেন, তাহলে সেটাকে জোরালোভাবে উপস্থাপন করা যায় তদন্ত কমিটির সামনে কিংবা আদালতের সামনে, বা আইনি সহায়তা নিতে চাই কিনা সেই ব্যাপারগুলি তো আপনি কথা বলেন। তো আপনি কাউকে বাঁচাতে যাবেন না, আপনি কাউকে মারতেও যাবেন না, আপনি দেখবেন জেনুইন জায়গা থেকে। কারণ যে মেয়েটা অভিযোগ করেছে তিনিও আপনার ক্রিকেটার, যে যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনিও আপনার ক্রিকেটার। যখন দুজনেই আপনার লোক, তখন আপনাকে দেখতে হবে নিরপেক্ষ জায়গা থেকে, এবং সেই জায়গাটা থেকে যে মেয়েটা, একটা মেয়ের কিন্তু প্রকাশ করা খুব কঠিন এই আমাদের সমাজের বাস্তবতায়। মেয়ে কিন্তু কখনোই নির্যাতিত হলেও, অপমানিত হলেও সহজে প্রকাশ করতে চায় না পাবলিক প্লেসে। সে হয়তো সাফার করে, ভেতর কুকড়ে মরে, কিন্তু প্রকাশ করে। যখন জাহানারা প্রকাশ করেছে বা অন্যরা আপনার মিঠু বলছে, তখন আপনাকে সিরিয়াসলি নিতে হবে। এখন জাহানারা আমি মনে করি আগে যে লিখিতটা দিয়েছিল সেটা কি আছে, সেটা পাবলিক করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেইখানে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো আসছে, কিন্তু পুরো চিঠিটাই পাবলিক করা উচিত। পাবলিক করলে তখন যে কোশ্চেনটা রাইজ করেছে সেটা আসতো, এবং ওই সময় যদি আমলে নেওয়া, কতটুকু আমলে নিয়েছে সেই জায়গা থেকেও তাদের ব্যাখ্যা তারা দিতে পারবে। যদিও তারা শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের কিন্তু বিসিবি বলতে দিচ্ছে না, এবং মেয়েদের বিরুদ্ধে যে আপনার জুনিগা সুলতান জ্যোতিকে নিয়ে অনেক রকমের কথা আসছে, যিনি মারামারি, তারপরে মারেন বা সহখেলোয়াড়দের, তার সঙ্গে আপনার টাকা পয়সা তসরুপ করেছেন, নয়ছয় করেছেন। যদিও আমি জানি যে টাকা পয়সা তসরুপ করার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেকটা মেয়েরই তার যে ডিএ থাকে, ডেলি অ্যালাউন্স, সেই ডিএটা আপনার সাইন করে নিতে হয়। আর এটা যদি কেউ আমি নিয়ে নিব, ম্যানেজার নিয়ে নিবে, এইটা সুযোগটা আসলে নাই, থাকে না, কারণ বোর্ডের জমা দিতে। এবার ওই যে অনেকটা দেখছি যে 10 লাখ টাকা এশিয়া কাপ জেতার পরে 10 লাখ টাকা করে পাওয়ার কথা, 8 লাখ টাকা করে দিয়েছে।
লাখ এটা নাজমুল আবেদিন ফাহিমও এটা দিতে পারবো না, আমি তাকে ডিফেন্ড করছি না, তার হয়তো জানা নাই যে 2 লাখ টাকা তার এখান থেকে ট্যাক্স কাটা হয়েছে। সরকারকে একটা ট্যাক্স দিতে হয় যখন আপনি বিসিবি কোনো এরকম প্রাইস ঘোষণা করে সেখান থেকে, এবং আপনার বেতন থেকেও ট্যাক্স কেটে নেয়। তো এই বিষয়গুলো যদি মেয়েরা বুঝে একটু স্টেটমেন্ট দেন তাহলে বিতর্কটা আরও কম হয়, বা যারা এইগুলি নিয়ে কাজ করেন তাদেরও এই জায়গাগুলো ফোকাস থাকলে মনে হয় ভালো হয়। একটা বিষয় হলো যে নাজমুল আবেদিন তখন ছিলেন জাস্ট একজন ইনচার্জ, একটা ডিপার্টমেন্টের ইনচার্জ, তখন তো পরিচালক ছিলেন। এখন তার বিরুদ্ধে, নাজমুল আবেদিনের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। অভিযোগটা কি, একজন শুনেছেন জেনেছেন যে একটা নারী, যে তিনি অনেক মেয়েকেই প্রস্তাব দিয়েছেন। আমার কথা হলো যদি এইরকম ঘটনা বাংলাদেশ যেহেতু এসেছে, সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে তাকে বাইরে রেখে যত স্বচ্ছভাবে তদন্ত করা যায়। এবং আপনার কাছে কি কোনো তথ্য আছে কি না নাজমুল আবেদিন ফাহিমের ব্যাপারে? তাকে যেমন এর আগে আমরা শুনেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেমন ফায়াজ যিনি নারী দলের ম্যানেজার, তাকে ওএসডি করে রাখা হয়েছে এরকম। আবার আমরা এরকমও শুনেছি যে প্রক্রিয়াধীন ওএসডিও না, মানে এই ব্যাপারে আসলে আপনার কাছে কনক্রিট কোনো তথ্য আছে কিনা? দেখো, বিসিবি সিইও এবং নারী বিভাগের চেয়ারম্যান যখন বলে যে ওএসডি করা হয়েছে, তখন কনক্রিট করা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে আবার বিকেএসপিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিকেএসপিতে দেখা যাচ্ছে। তার মানে কন্ট্রাডিক্টরি, বিসিবির ডিসিশনই সিদ্ধান্ত মানে কন্ট্রাডিক্টরি, এবং তারা প্রতারণা করছেন, মানুষের সঙ্গে প্রতারণা করছেন বা মিডিয়ার সঙ্গেও প্রতারণা করছেন। এটা করা উচিত না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি তদন্ত করবেন তখন আপনি এই পৃথিবীর সব দেশেই এটা নিয়ম হলো যে আপনি একটা যেন নিরপেক্ষ জায়গা বজায় থাকে, নিরপেক্ষ তদন্ত হয়। সেই জন্য আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ হয় তাদেরকে সাময়িকভাবে কর্ম থেকে বিরত রাখা হয়। আপনি তাকে তো পানিশমেন্ট না, এটা জাস্ট হলো যাতে ভাই কোনোরকম প্রশ্নবিদ্ধ না হয়, সেই কারণে। তো সেটা করতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন যদি আপনি এগেনস্ট জাহানারা কিংবা এগেনস্ট অন্য নারী ক্রিকেটারের ইতে দাঁড়িয়ে আপনি ওই চ্যালেঞ্জ হিসেবে নেন যে না আমার এই কর্মীরাই ঠিক, ওরা ভুল হতে পারে, ওরা মানে ব্যক্তিগত চরিতার্থও করতে পারে, কিন্তু সেটা তো আপনাকে প্রমাণ করতে হবে যে তারা ভুল করেছে এবং ব্যক্তিগতভাবে হেয় করেছে বা হ্যারেস করেছে। এখন কথা হচ্ছে যে সবাই তো আর যৌন হয়রানি করেননি। অভিযোগটা আনা হয়েছে মঞ্জুর বিরুদ্ধে, আরেকটা মেয়ে অভিযোগ করেছে আদুরি নামের, তিনি অভিযোগ করেছেন এইভাবে, আমি শুনেছি, আমি জেনেছি। এখন কথা হচ্ছে কার কাছ থেকে শুনেছে, কার কাছ থেকে জেনেছে, সেই জিনিসগুলো তদন্ত কমিটির উচিত ওই প্লেয়ারগুলিকে ডেকে এনে সেটা এমনভাবে ডেকে আনা যেন পাবলিক না হয়, যে কাকপক্ষিত টের না পায় যে এই মেয়েগুলো করছে। প্রয়োজন বোধে যে মেয়েগুলি রয়েছে বিকেএসপিতে যেতে হলে বিকেএসপিতে যান। আপনার যদি যেতে হয় না এই ক্রিকেটের এরিনার বাইরে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সেইটা করেন। আপনি অন ক্যামেরা করবেন, সব কিছু যেন আপনার কাছে থাকে, আদালত জানবে এবং ইনভেস্টিগেশন কমিটি জানবে, বিসিবির কারো কাছেও প্রকাশ করবেন না। তো সেইটা না হলে কিন্তু এই তদন্ত প্রশ্নবিদ্ধ হবে। আর যেটা হচ্ছে যে কেউ আসলে আমি শুনেছি জেনেছি দিয়ে আসলে এইটা অভিযোগটাও সঠিক নয়, এবং জাজমেন্টাল জায়গায় আমরা কখনোই সাংবাদিকটা পৌঁছাতে পারি না। এটা হলো আদালতের বিষয়, আদালত বা তদন্তের পরবর্তীতেই করতে পারবে। বিসিবি এটা কী করতে পারবে? একটা ধরেন জাহানারার অভিযোগ সত্য প্রমাণিত, বিসিবি ওই ক্রিকেটারকে নিষিদ্ধ করতে পারবে, আজীবন নিষিদ্ধ করতে পারবে বা করতে পারবে। বিসিবিতে আদালত না কিন্তু সে রায় দিতে পারে। তখন এই মেয়ে অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই হয়তো আদালতে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এখন যে ভুক্তভোগী নর্মালি সেই করতে পারে, আর ওই যদি ভিকটিমকে সে সাপোর্ট দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও করতে পারে, বা অন্য কোনো সংস্থার মাধ্যমে মামলা করা যেতে পারে। কিন্তু এটা আইনিভাবে সমাধান করতে হলে বা তাকে শাস্তি দিতে হলে, মানে বড় শাস্তি দিতে হলে আইনি প্রক্রিয়ায় যেতেই হবে আপনাকে। এখন সরকার থেকে যেটা বলা হয়েছে যে যদি জাহানারা চান, ভিকটিম চান যে আইনিভাবে তিনি কোনো উদ্যোগ নেবেন, ব্যবস্থা নেবেন, তাহলে আমরা সরকার সহযোগিতা দেবে তাকে। তো আমার মনে হয় যে জাহানারার উচিত তিনি দেশে ফিরে এই জায়গায় আসেন, এসে তারপরে আপনি আইনি সহায়তা নেন, নিয়ে তাকে শাস্তি দেন, কঠিন শাস্তি। সেগু ভাই, যে ব্যাপারটা বলা হচ্ছে যে ওই যে চিঠিটা গিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়, সেখান থেকে সেটা বিসিবিকে ফরওয়ার্ড করা হয়েছে, সেটাও সেপ্টেম্বর মাসে, এর মাঝে অক্টোবর, এখন নভেম্বর, মানে এর মধ্যে এই চিঠির ব্যাপারে আসলে বোর্ড প্রেসিডেন্ট এবং সিইও ছাড়া কেউই জানে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। মানে ওই এতদিন বিষয়টাকে কেন চাপা রাখা হলো, বা সেক্ষেত্রে নাজমুল আবেদিন ফাহিমকে বা যারা এইটার সঙ্গে জড়িত তাদেরকে আসলে কোনো জবাবদিহিতার আওতায় বোর্ডের পক্ষ থেকে করা হয়েছিল কিনা, বা বোর্ড এই ব্যাপারগুলো নিয়ে আসলে বিব্রত কিনা? দেখো, সব কিছুই একপাক্ষিকভাবে চাপিয়ে দিলেও সেটা আবার দোষারোপ হবে। আমরা ধরুন বিশ্লেষণ করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে যে অভিযোগটা, যে লোকটা অভিযোগ করেছিল সেই লোকের ইন্টারভিউটা আমি দেখলাম। সেই ইন্টারভিউতে একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউটা প্রচার হয়েছে, সেখানে কিন্তু বলে নাই যে যৌন হয়রানির অভিযোগ ছিল। সেখানে বলা হয়েছে যে বেশি বয়সের মেয়েদেরকে কম বয়স দেখিয়ে তিনি খেলিয়েছেন।
তো এই অভিযোগ কিন্তু ডিফারেন্ট অভিযোগ, আর যৌন হয়রানির অভিযোগ কিন্তু ডিফারেন্ট অভিযোগ। এখন আমরা হয়তো ম্যাচ আপ করে ফেলছি, তার বিরুদ্ধে যত অভিযোগ আসছে সবকিছু বাড়িয়ে বলার একটা প্রবণতা, কিন্তু ওই লেখার মধ্যে কিন্তু নাই, ওই চিঠির মধ্যে ওই জিনিস যৌন হয়রানির বিষয়টা ইস্যুটা কিন্তু নাই ওখানে। যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই অবভিয়াসলি ওই সময় আমলে নেওয়া, সিরিয়াসলি আমলে নেওয়া উচিত ছিল এবং সেটাকে এনএসসির তদন্ত করা উচিত ছিল যে এরকম কে, সেই মেয়েটা কে। এনএসসির তো আইন কর্মকর্তা রয়েছেন, তাদের মাধ্যমে হলে কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এনএসসি তো অভিভাবক সংস্থা, তো যেহেতু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলছে সরাসরি মন্ত্রণালয় এবং এনএসসির অধীনস্থ, তাহলে আপনি কেন সেই জায়গার দায়িত্ব নেবেন না? আপনি দায়িত্ব অবহেলা করছেন, তো আপনি বিসিবিতে দেওয়ার আগে অবভিয়াসলি আপনাকে এটা করা উচিত ছিল। সিকু ভাই, আরেকটা ব্যাপার নিয়ে আরেকটা হট টপিক, সেটা হচ্ছে আসিফ আকবর এবং বাফুফের সঙ্গে যে একটা আলোচনা চলছে, সেটার ক্ষেত্রে গতকালকেও একটা ইন্টারভিউ দেখলাম আসিফ আকবরের, সেখানে তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি মামলা করতে চান, মানে তিনি যা বলেছেন সেটা ঠিকই বলেছেন, এরকম তিনি নিজেকে আত্মপক্ষ সমর্থন করছেন। আপনার কাছে কি মনে হয়? আমি একটু যদি অ্যাড করি যে আমি রংপুর জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, তো সেখানে যেটা দেখা যায় যে জেলা স্টেডিয়াম আসলেই কিন্তু পুরোটা সময় অকুপাই করে রাখে ফুটবলের জন্য, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে সময়টা আসলে ফুটবল হবার কথা, সেই সময়টায় কিন্তু ফুটবল লিগ নেই, তৃণমূলে কিন্তু ফুটবলের খেলাটা নেই। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসিফ আকবর তিনি নিজেকে আত্মপক্ষ সমর্থন করছেন, আবারও আপনার কাছে পুরো ব্যাপারটা আসলে কীরকম মনে হয়? দেখুন, অকুপাইড করে রাখে, কিন্তু সেটা নেগোসিয়েশনের মাধ্যমে এটাকে সমাধান করতে হবে। এই জেলা ক্রীড়া সংস্থার বা জেলা ক্রীড়া স্টেডিয়ামগুলো, যেটা জেলা স্টেডিয়াম, সেগুলির মালিক কারা? রাষ্ট্র, এনএসসি। তো এনএসসির মাধ্যমে তারা আবার এটাকে ভাগ ভাগ করে নিতে পারে, এবং শুধু তাই না, জেলা ক্রীড়া সংস্থায় যারা আছে তারা তো দুই খেলারই অভিভাবক, তাদের মাধ্যমে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কোন স্লটটা আমি ব্যবহার করবো, কোন স্লটটা ফুটবল ব্যবহার করবে। সারা বছর তো আর ফুটবল খেলা হয় না, এবং জেলায় ফুটবল ওইরকম হয়ও না। ফুটবল হলো আপনার যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়, বাংলাদেশ ওই লিগটা কুমিল্লাতে মাঠ খেলে, এই জন্য কুমিল্লার স্টেডিয়ামের অকুপাইড থাকে। এখন আসিফ আকবর যেভাবে কথাটা বলেছেন সেটা হলো যে একটা ঝগড়াটে মানুষের মতো। উনি তো এগুলি বলতে পারেন না যে ওটা একটা খেলা, ফুটবল হলো মারামারি খেলা, অমুক খেলা, এইসব তো বোধহয় বিশ্রী রকম। ফুটবল হলো ঈশ্বর গেম। ফুটবল হলো একটা বাচ্চার সামনে ফুটবল দিলে সে লাথি দিতে হয়, সে তাকে বলে দিতে হয় না লাথি দিতে হয়। ফুটবল জনপ্রিয়তা সারা পৃথিবীতে। এখন তাই বলে যে ফুটবল আপনার ক্রিকেট সব কেড়ে নিয়েছে তা না। এই যে আপনি বিভেদ তৈরি করলেন, এই বিভেদ তৈরি করা হচ্ছে আপনার দুর্বল সাংগঠনিকতার পরিচয় দিলেন। আপনার যদি স্মার্টনেস থাকতো তাহলে আপনি যেটা করতেন সেটা হচ্ছে যে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ, দ্বিতীয়ত হলো জেলা ক্রীড়া সংস্থার যারা লোক রয়েছে। আপনি তো জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছেন, তো যদি ওখান থেকে আসেন তাহলে তো আপনার ক্ষমতা আছে ওখানে, আপনি তাদের সঙ্গে নেগোসিয়েশন করে আপনার ভাগ বাটোয়ারা করেন। শীতের সময়টা আমাকে দিতে হবে, আর ফুটবল খেলতে হলে পিচ খুঁড়ে ফেলতে হবে তা কিন্তু না। পিচের জায়গায় থাকবে, ওখানে ঘাস লাগিয়ে দিবে, ঘাস লাগিয়ে দিলেই হয়ে গেল। পানি দিয়ে ঘাস লাগিয়ে 15 দিন আগে থেকে প্র্যাকটিস করে নেবে। ওই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, সেই জায়গা থেকে আপনার ক্রিকেট না, কুমিল্লাতে কোন লেভেলের ক্রিকেট খেলেন আপনি, সেটাও তো আপনাকে বুঝতে হবে। ফুটবল হয় ওই লেভেলে, এখন ওই ফুটবল স্টেডিয়ামে আপনার ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিকজ অফ ফুটবলের লিগের জন্য যথেষ্ট স্টেডিয়াম ঢাকা শহরে নাই। যদি থাকতো তাহলে এই লিগটা চালানোর জন্য আর সুন্দর করা যেত। আপনি দাবি করতে পারেন আরেকটা ক্রিকেটের জন্য একটা আলাদা স্টেডিয়ামের ডিমান্ড করতে পারেন, সেই জায়গায় করতে পারেন, কিন্তু ওই যে মারামারি করা, আপনি একটা বিতর্ক তুলে দেওয়া, সরি, এটা হলো সাংগঠনিক দুর্বলতার কারণে। বাই চান্স আপনি পরিচালক হয়েছেন, কারণ হচ্ছে যদি ওখান থেকে মীর হেলাল ওখান থেকে যদি নির্বাচিত হতো, তিনি যদি এখান থেকে প্রত্যাহার না করতেন তাহলে অটো তিনি হয়ে যেতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি জিততে পারতেন না। তাহলে আপনি যখন বাই চান্স অটো হয়ে গেছেন তখন আপনার এটার গুরুত্বটা বুঝতে পারছেন না। এটা গুরুত্বটা আপনার ওয়েট রাখেন, আপনার কারণে কিন্তু বিসিবি বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে বাফুফে ফুটবলের যারা সংগঠক করেছেন কিংবা ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে। তাই এই যে শত্রু খেলা, শত্রু তৈরি করা, এটা কোনো ভালো কিছু না। বাংলাদেশ ফুটবলকে ক্রিকেট সাপোর্ট দেবে, ফুটবল ক্রিকেটকে সাপোর্ট দেবে, এটাই হলো নিয়ম। এক খেলা আর এক খেলাকে পাশে থাকবে। এখন যদি ডিভাইডেড করে আপনি এই লড়াই তৈরি করেন তাহলে আপনি পচে যাবেন, কয়েকদিন পর আপনি থাকবেন না। অবশ্যই সেকু ভাই, আমার মনে হয় যে আপনি ঠিক বলেছেন, এবং এইটা আসলে ওইভাবে প্রকাশ্যে বলাটাও আসলে তার কতটুকু উচিত হয়েছে কিনা আমি জানি না। কিন্তু এখন আসলে বাংলাদেশের ক্রিকেট এই নারী ইস্যুতে যতটা আসলে চাপে রয়েছে, একই সঙ্গে গত 10 তারিখে সাংবাদিকদের সঙ্গেও একটা ঘটনা ঘটেছে, যেখানে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি অনুষ্ঠান ছিল, ক্রিকেট কনফারেন্স যদিও, তারপরও শেষ দিনে সেখানে আসলে 25 বছর উপলক্ষে একটা কেক কাটার অনুষ্ঠান ছিল। সেখানে সাংবাদিকদের ডেকেও আলটিমেটলি তাদেরকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কোনো একটা বিভাগের মিসম্যানেজমেন্টের কারণে, এবং সেটার জন্য আজকে বিসিবি সভাপতি তিনি অ্যাপোলজি দিয়েছেন, একটা ভিডিও বার্তা দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে।
এখন আসলে এই সময়টায় আসিফ আকবরের ওই ধরনের কথা বলা, তারপরে সাংবাদিকদের সঙ্গে এমন ব্যবহার, এটা তো আসলে হওয়া উচিত ছিল যে বাংলাদেশের ক্রিকেটটা এখন যেহেতু এই অবস্থায় রয়েছে সাংবাদিকদের সাথে নিয়ে, কারণ আমরা দেখেছি যে বাফুফে এখন যে অবস্থানে রয়েছে সেটার পিছনে তো মিডিয়ার অনেক বড় একটা মানে অবদান রয়েছে। মিডিয়া তাদের ওইভাবে প্রচার না করলে কিন্তু তারা আসলে এত লাইমলাইট পেতো না, এত গ্যালারি ভর্তি। আমরা ফুটবল দর্শক, এমনিতেই ফুটবল জনপ্রিয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে এখন আমরা দেখছি যে অতীতের তুলনায় এখন অনেক বেশি দর্শক যাচ্ছেন, খেলা দেখছেন, আগ্রহ, একদিনের মধ্যেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বিসিবির উচিত কিনা যে সাংবাদিকদের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করাটা, যেটা তারা মুখে বলে সেটা আসলে তাদের ইমপ্লিমেন্ট করা। এক্স্যাক্ট ওয়ার্ড ইউজ করেছেন যে আপনি মুখে যেটা বলেন সেটা আপনি বিশ্বাস করেন কিনা। আমাদের এখানে আমরা যেটা দেখেছি সেটা হলো আমাদের এখানে মুখে বলে এক কথা, ভেতরে থাকে আর এক কথা, এবং তারা বিশ্বাস করে না যে সাংবাদিকদের সঙ্গে তারা সবসময় আপনার প্রচারক হবে না, মুখপত্র হবে না, সাংবাদিকরা হবে ক্রিটিক। সাংবাদিক যেটা খারাপ হবে সেটা খারাপই বলবে, প্রেজেন্ট করবে, বলবে না, প্রেজেন্ট করবে সে, আর যেটা ভালো সেটাকে ভালোই হিসাবে প্রেজেন্ট করবে। সাংবাদিকের কাজই হলো তাই। সেইটাকে যদি আপনি মনে করেন এখন নারী ইস্যুতে সাংবাদিকরা ওই জিনিসটা প্রেজেন্ট করছে বলে আপনি তাকে দূরে রাখবেন, তা না। দুটো ডিপার্টমেন্টে এখানে জড়িত। আপনি যেটা বললেন যে সাংবাদিকদের ইনভাইট করে আপনি তাদেরকে বসার জায়গা পর্যন্ত দেননি বা আপনার প্রপার ট্রিটমেন্টটা করেননি, আপনি কেক কাটলেন যেরকম। আপনার একটা হচ্ছে প্রথমত লজিস্টিক ডিপার্টমেন্ট, আর একটা হলো মিডিয়া ডিপার্টমেন্ট। মিডিয়া ডিপার্টমেন্টের লোক ছিল কিনা আমি জানি না, এখানে ছিলেন, তাহলে চেয়ারম্যান ছিলেন, তাহলে কোথায় গেল? তার ভূমিকাটা কী ছিল? তিনি ফেইলিওর। প্রথমত মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফেইলিওর, সবাইকে ইগনোর করেছেন, অপমান করেছেন, সেটা প্রেসিডেন্টের কথাও প্রমাণিত। তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চাওয়াটা বলবো না আমি, দুঃখ প্রকাশ করেছেন। এই যে দুঃখ প্রকাশ করা, এটা কেন করতে হবে? একজন বিং এ প্রেসিডেন্ট তখনই করেন যখন হচ্ছে যে ফুললি আপনি ব্যর্থ হন। আপনার মিডিয়া কমিটির চেয়ারম্যানও এটার জায়গায় ব্যর্থ হয়েছেন। আর একটা জিনিস হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে লজিস্টিকের একটা ব্যাপার থাকে, যারা এই আয়োজনগুলির ক্ষেত্রে আপনার লজিস্টিক সাপোর্ট দিয়ে করে থাকেন। অর্থাৎ হোটেলে যখন আপনার একটা অনুষ্ঠান হচ্ছে তখন লজিস্টিক মিডিয়ার জন্য একটা জোন তৈরি করবে এবং সেখানে তারা বসবে, সেই জায়গায় গিয়ে প্রেস কনফারেন্স করবেন বা কেক কাটার সময় তাদের ফুটেজ নেওয়ার জন্য জাস্ট আপনি হয় বলবেন যে আমি ফুটেজ দিয়ে দেবো, আপনার প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করবেন, কিন্তু আপনি সেটা করেননি। অর্থাৎ লজিস্টিক ইজ ফুললি ফেইল। এখানে যারা রয়েছেন অনভিজ্ঞ থাকার কারণে এটা হতে পারেন, দুইজনই কিন্তু অনভিজ্ঞ, একজন সানিয়ান তানিম আর একজন হচ্ছেন আপনার আমজাদ হোসেন। তারা কিন্তু আগে হয়তো এরকম কাজ করার অভিজ্ঞতা না থাকার কারণেও এটা হতে পারে, কিন্তু যারা পেশাদার বিসিবিতে যারা চাকরি করেন, যারা এতদিন ধরে সামলে এসছেন, তারা কি করেছেন? তারা তো সব জানেন। তারা তাদের চেয়ারম্যানকে যদি বলতেন যে স্যার বা ভাই দেখেন এইটা এইভাবে করা উচিত, কারণ মিডিয়াকে যদি না করি তাহলে এরকম একটা ক্যাওস তৈরি হতে পারে। সাংবাদিকদের সঙ্গে ঝামেলা হলো সোনারগাঁ হোটেলে বা হোটেল একদম বাইরের একটা জায়গায় কেন হবে? পাবলিক প্লেসে এটা হওয়া মানে হচ্ছে আপনি হেয় করলেন। আপনার তো প্রচার হচ্ছে প্রতিনিয়ত। আপনি যদি কোনো কারণে ধরেন মিডিয়ার যে কোনো সময় আসতেই পারে, আপনার খারাপ সময় আসতে পারে, যে মিডিয়া মুখ ফিরিয়ে নিল, তখন কিন্তু দেখবেন যে স্পন্সর আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, কারণ সবাই আসে প্রচারের জন্য। আপনার এখানে প্রচার আছে বলেই আপনি আজকে পান। শুধুমাত্র বছরে আপনি খেলা দেখায় কতগুলি প্রচার পান, ওই পার্টিকুলার টেলিভিশন চ্যানেল আপনাকে পার্টিকুলার পয়সা দেয় এবং তার বিনিময়ে আপনি এটা করেন। কিন্তু রাউন্ড দ্য ইয়ার 100 প্রচার, নেগেটিভ প্রচার, পজিটিভ দুটাই হয়। আপনি অলওয়েজ আলোচনায় থাকছেন, ফলে আপনি পজিটিভ থেকে বেশি আপনি লাভবান হচ্ছেন, নেগেটিভ থেকে আপনি কম লাভবান হচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করে থাকেন, তা আমি বলবো যে আজকে বুলবুল সাহেব রাইট ডিসিশন নিয়েছেন, এটা করেছেন, কিন্তু এটা যেন কথার কথা না হয়। আপনি দুঃখ প্রকাশ করছেন, এটা যেন আন্তরিকভাবে মিডিয়ার সঙ্গে আপনাদের বোর্ডের একটা সুসম্পর্ক থাকে এবং আপনার তাদেরকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, আটকে দিবেন, বন্ধ করে দেবেন। হ্যাঁ, আপনার যেগুলি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যতটা পরিশীলিত করে যে একদম প্রান্তিক লেভেলে রাস্তার একজন ইউটিউবার চলে আসছে এখানে, সেই সুযোগটা যেন না পায়। আপনি পার্মানেন্ট কার্ড দিতে পারেন না। আজকে গত 10 বছর ধরে আমরা ডিমান্ড করে আসছি যে প্রত্যেক হাউসে 2টো করে পার্মানেন্ট কার্ড থাকবে, যারা অফিস অ্যাসাইন করে দেবে আজকে তোমার ডিউটি এখানে, তারা সেই কার্ড নিয়ে চলে আসবে। আপনি আমার প্রতিষ্ঠানে যদি সমকালে থাকে 2টো কার্ড বা একটা কার্ড, আমি আসলাম ডিউটি করলাম, আপনার যেহেতু ক্যামেরা লাগে সেহেতু আপনার ক্যামেরা পার্সনের জন্য একটা এবং আপনার রিপোর্টারের জন্য একটা থাকলো। এই 2টো কার্ড নিয়ে তারা আসবেন, এসে তারা ঢুকবেন। বাইরের লোক ওইভাবে আসতে পারবে না। কিন্তু আপনি যখন উন্মুক্ত রাখেন, আমি সবাই একটা ক্যামেরা নিয়ে চলে আসলো, আপনি সুযোগটা করে দিচ্ছেন, কার্ড দর্শনে এত লোক কেন হচ্ছে এসব নিয়ে আপনি বিরক্ত প্রকাশ করছেন। আবার বন্ধ করতে বলছেন যে 3 অর্গানাইজেশনকে মিলে এটা বন্ধ করতে হবে। নো, দিস ইজ নট দ্যাট ডিউটি। প্রত্যেক অর্গানাইজেশন হলো তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, কিন্তু প্রত্যেক অফিসের পলিসি আবার আলাদা। আপনি ডিসিশন নেবেন কোন অফিসগুলি কী করবে না করবে। আর প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে রয়েছে, একটা আপনারা যারা
বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের কিন্তু বড় বড় প্রতিষ্ঠান একটা, এই প্রতিষ্ঠানগুলি অনেক বড় বড় মিডিয়া হাউসের, যেটা আমরা বলি যে পত্রিকা, ওইসব অনেক বড় হাউসের চেয়ে বড়। তো সেইগুলোই আপনার যেই পরিমাণ বিদেশে আপনার কাভার করেন, কয়টা প্রিন্ট মিডিয়া, কয়টা টেলিভিশন আপনার যায়, তার মানে হচ্ছে আপনি এটা তো প্রচার না, বিশেষ করে যারা ক্রিকেট নিয়ে কাজ করে, আমরা দেখি যে ESPN ক্রিকইনফো বা ক্রিকবাজ তারা কতটা সমাদর পেয়ে থাকে। হ্যাঁ, আইসিসির মতো ইভেন্টেও আমরা দেখেছি। হ্যাঁ, আপনাকে এই সুযোগ দিতে হবে। আমরা তো শুধু ক্রিকেট নিয়ে কাজ করি, যারা অনলাইন রয়েছে, আপনি এখানে ক্রিক ফেঞ্জি আছে, বিডি ক্রিক টাইম আছে, ডেলি ক্রিকেট আছে, এরকম যতগুলি আছে। আমার কথা হলো যেগুলি প্রতিষ্ঠান ভিত্তিক, ব্যক্তিগত না, একেবারে প্রান্তিক না, সেইটা আপনাকে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। তো এই জায়গা থেকে আমি বলবো যে বিসিবির উচিত হবে যে কোনো কিছু যাচাই বাছাই করার আগে এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলেন, সুন্দর বসে আলাপ করেন। আপনার শুধু কোনো ডিসিশন নিয়ে যদি চাপিয়ে দেন, সেই ডিসিশন দেখবেন ফেল করবেন, কদিন পর রাখতে পারবেন না। চাইলেও কিন্তু মিডিয়া হাউসে যারা আসলে প্রতিনিধিত্ব করেন কিংবা মালিক পর্যায়ের, তাদের সঙ্গে কথা বলতে পারেন, কথা বলতে পারে, বিসিবি কি চায় সেটা জানাতে পারে, তাদের গাইডলাইনগুলো জানাতে পারে। অবশ্যই আমার মনে হয় সেগুলো একটা খুব সুন্দর আলোচনা হলো। আমরা আসলে চাই সাংবাদিক হিসেবে, বা নিশ্চয়ই আপনিও চান যে বিসিবি এখন যে সমালোচনা এগুলো থেকে দ্রুত কাটিয়ে উঠুক, সুষ্ঠু বিচার হোক, তদন্ত হোক, এবং দোষী যারা সে যে পর্যায়েরই হোক তার শাস্তি যাতে হয়। অবশ্যই অবশ্যই শাস্তি চাই, এবং নির্দোষ যে তাকেও সেটাকে প্রচার করতে হবে, ফলো করে, যে মানে তদন্ত শেষে যে এই মানুষগুলোকে যে ব্লেম দেওয়া হয়েছে এটা কোনো প্রমাণ পাওয়া যায় না, এদের পরিবার রয়েছে, সম্মান রয়েছে, তাদেরকেও অবশ্যই সম্মান দিবেন, সেই দায় মুক্তির সুযোগটা যাতে। এই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, প্রত্যেক মানুষের পরিবার রয়েছে, সোসাইটি রয়েছে, এই পরিবার এবং সোসাইটির কাছে সে যেন হেয় না হয়, আমরা যেন মিডিয়া ট্রায়ালের শিকার করে না ফেলি। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু লেখার আগেও যেন আমরা ভাবি যে একেবারে প্রথমেই কারো অভিযোগের ভিত্তিতেই তাকে দোষী বানিয়ে কাঠগড়ায় তুলে না দেই। ওকে, ধন্যবাদ সেগু ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বক্তব্যগুলো শোনার জন্য।